আরেকটিবার পর্ব সংখ্যা ২৮ লেখনীতে ইশরাত ইতি। ব্রেকফাস্ট টেবিলে পিনপতন নীরবতা। ডক্টর রওনাফ করিম খান নাস্তা খেতে খেতে তার ছোট কন্যার দিকে তাকায়। শর্মী পাপাকে পাত্তা দিচ্ছে না, এক মনে খাবার নাড়াচাড়া করছে। কালকের ঘটনায় সে এখনও রেগে আছে তার বাবার উপর। আজ বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত আছে। আজমেরি আর রুমা আজ বিকেলে যার যার শ্বশুরবাড়িতে ফিরে যাবে। খেতে খেতে রওনাফ সামিউলের দিকে তাকায়, জানতে চায় অন্তরার কথা। সামিউল বলে ঘরে খাবার ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রওনাফ বলে সব গুছিয়ে নিয়েছিস? সামিউল মাথা নাড়ায়। উর্বি বলে কেন, ওরা কি কোথাও যাচ্ছে? রওনাফ উর্বির দিকে তাকায়, বলে তোমাকে বলা হয়নি, ওরা রাজশাহী যাবে। ওখানটা সামিউল সামলাবে, ওইখানের ব্যবস্থাপনার পরিচালক হিসেবে ওকে নিয়োগ দিয়েছি। আর ওনার বিজ্ঞাপন অফিসের চাকরি? উর্বির কথায় সামিউল তার দিকে তাকায়, নিচু গলায় বলে করছি না আর ভাবি। উর্বি সবার প্লেটে ডিম পোস্ট তুলে দিতে দিতে বলে কবে যাচ্ছেন, ফ্ল্যাট দেখেছেন? আমি সব ঠিকঠাক করেছি, সামিউলের সাথে অন্তরাও যাবে, ওরা ওখানেই থাকবে, বিকেলে যাবে আজ। রওনাফ জবাব দেয়। উর্বি মলিন মুখে বলে বাড়িটা যে খালি হয়ে যাবে পুরো। রওশনারা মাথা তুলে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে অন্তরা তার স্বামীর সাথে থাকবে, স্বামী অন্য শহরে থাকবে আর সে এই সংসার সামলাবে। এমন বউয়ের আমার প্রয়োজন নেই। মোহনাকেও সফিলের সাথে পাঠিয়েছি, সামিউলও তার বউকে সাথে নিয়ে যাবে। আর ঘর কেন খালি হবে? আমার বড় ছেলের বউ, নাতি নাতনি সবই তো আছে। উর্বির শাশুড়ির কথায় ম্লান হেসে কিচেনে চলে যায়। রওনাফ উঠে পড়ে। আজমেরি বলে ভাইজান, আমরাও তো বিকেলে চলে যাচ্ছি, তুমি তো রাতে ফিরবে, দেখা হচ্ছে না আর। রওনাফ অবাক হয়ে তাকায়, বিষণ্ণ ভঙ্গিতে বলে চলে যাবি, গত পরশুই না এলি? রুমা হেসে বলে পরশু না, 4 দিন হয়েছে ভাইয়া। আর এখন এত মন খারাপ করছো কেন? তখন কত কেঁদেছি আমি আর আপা বিয়ে করব না বলে। তখন তো শোনোনি, যেই সরকারি চাকরিজীবী পাত্র পেয়েছ অমনি ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছ, এখন কেন আটকে রাখতে চাও? রওনাফ হেসে ফেলে। আজমেরি বলে বাচ্চাদের স্কুল আছে ভাইয়া, সামনের মাসে আবার আসব। তাও তো এখন আসছি, বাড়িটা কেমন বাড়ি বাড়ি লাগে বড় ভাবি এসেছে বলে। গত 10 বছরে একটু আসতে ইচ্ছে করতো না বাড়িতে। রওনাফ হেসে আমিরুনকে ডাকে, কফিটা আমার ঘরে দিয়ে যা, আমি বেরোবো এক্ষুনি। উর্বি শুনছে রওনাফের কথা, যেহেতু আমিরুনকে বলেছে তাই সে নিজের কাজ করতে থাকে। আমিরুন পাশে এসে দাঁড়ায় উর্বির, নিচু গলায় বলে নিয়ে যান ভাবি। কি? উর্বি জানতে চায়। কফি নিয়ে যান, ভাইজান চাইছে তো। তো তুমি নিয়ে যাও, তোমাকে বললো যে, আমাকে তো আর বলেনি, আমি এই দিকটা দেখছি। আমিরুন হাসে। উর্বি বলে হাসছো কেন? আমিরুন হাসতে হাসতে বলে ভাইজান আপনারে ইশারা দিছে ঘরে যাওয়ার জন্য, যান আপনি গিয়ে দেখেন, জরুরি কথা থাকবার পারে। ডাইনিং টেবিলে বাড়ির সব মানুষ ছিল, তাই আপনারা সরাসরি ডাকে নাই। উর্বি অবাক হয়ে বলে তুমি বুঝলে কিভাবে? আমিরুন হাসে আর বলে সে এইটুকুনো বয়স থেকে ভাইজানরে দেখছি, বড় ভাবির সাথেও এমন করত, আমি এইগুলো বুঝি। উর্বি লজ্জা পেয়ে যায়। আমিরুন কফির মগটা উর্বির হাতে তুলে দিয়ে বলে যান, কফি ঠান্ডা হয়ে যাইব। উর্বি ঘরে ঢুকতেই রওনাফ উর্বির দিকে তাকিয়ে আন্তরিক হাসি দিয়ে কফির মগটা নিয়ে নেয়। রওনাফের হাসি দেখে উর্বি আমিরুনের কথার সত্যতা বুঝে যায়। রওনাফ কফির মগে চুমুক দেয়, কিন্তু কিছু বলে না। উর্বি রওনাফের একটা ইস্ত্রি করা শার্ট বিছানার উপর রেখে দিয়ে ঘর থেকে বেরোয় যেতে নিলে রওনাফ ডাকে উর্বি। উর্বি দাঁড়ায়। রওনাফ উঠে ড্রয়ার থেকে একটা খাম এনে উর্বির হাতে দেয়। উর্বি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। রওনাফ বলে কাল রাতে বলতে মনে ছিল না, মুভি টিকিট ওদের নিয়ে যাও সন্ধ্যায়। শর্মী খুব এক্সাইটেড ছিল মুভিটা নিয়ে। উর্বি হাতের টিকিটগুলোর দিকে তাকিয়ে রওনাফের দিকে তাকিয়ে বলে আর আপনি? রওনাফ হেসে ফেলে আরে ধুর, আমারও তো সময় আছে, ডাক্তারি ফেলে বাচ্চাদের অ্যানিমেশন মুভি দেখব। তুমি ওদের 3 ভাই বোনকে নিয়ে যাও। নাবিল যাবে? যেতে পারে, জিজ্ঞেস করে দেখবে, না গেলে ওদের 2 বোনকে নিয়ে যাবে। উর্বি বলে এত টিকিট কেন?
বাড়িতে কেউ থাকছে না, সামিউলরাও তো চলে যাচ্ছে। এখানে মোট 10টা টিকিট। ওগুলো শর্মি আর সাইমির ফ্রেন্ডদের জন্য। আমি প্রতিবার সবার জন্য কিনি, ওরাও যায়। উর্বি চুপচাপ দাঁড়িয়ে থাকে। রওনাফ উর্বির দিকে খানিকটা ঝুঁকে বলে, চাকরি করবে না ঠিক আছে, নিজেকে গৃহবন্দী করার কোনো মানে নেই। ওদের সাথে ঘুরে এসে ভালো লাগবে। বাচ্চাগুলো চমৎকার সব। রওনাফ টাইয়ের নট বাঁধতে থাকে। উর্বি ঘর থেকে বেরোয় না। মুভি টিকিটগুলো রাখতে গিয়ে দেখতে পায় টেবিলের উপরে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। হাতে তুলে নিয়ে রওনাফের দিকে তাকিয়ে বলে, এটা কার অ্যাপয়েন্টমেন্ট লেটার? রূপাকে। রওনাফ ঘুরে দাঁড়ায়, তারপর বলে, একজন নার্স এখানের। সামহাও চাকরিটা চলে গিয়েছে, তাই রাজশাহী চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। খুব অভাবী পরিবার। উর্বি কথা না বাড়িয়ে কাগজটা রেখে দেয়, তারপর বলে, ডাক্তারি রেখে সমাজসেবা শুরু করে দিলেন নাকি আবার? অবশ্য আপনি যে খুব মহান মানুষ তা টের পেয়েছি। যার মনে দুটো বইয়ের জায়গা হয় তার মহানুভবতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। রওনাফ টাইয়ের নট বাঁধতে বাঁধতে অ্যাপ্রন হাতে তুলে নিয়ে বলে, খুব দুর্বল ধরনের ব্যঙ্গ এটা, মৃদুলা উর্বি, অ্যান্ড দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আমি একটু অফেন্ডেড হইনি। আমার আপনার এই ব্যঙ্গটা গায়েই লাগেনি। উর্বির শাড়ির আঁচল মুখে চেপে ধরে হাসছে। রওনাফ উর্বির দিকে তাকায়। হুটহাট করে তার চোখ চলে যায় উর্বির পায়ের দিকে। উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে তোমার পায়ে? উর্বি নিজের পা লুকানোর বৃথা চেষ্টা করে। রওনাফ এগিয়ে গিয়ে উর্বির হাত ছেড়ে বিছানায় বসায়। তারপর ঝুঁকে বসে উর্বির ডান পায়ের আঙুল কাটাছেঁড়া দেখতে থাকে। উর্বি চাপা স্বরে চেঁচিয়ে বলে, ধরছেন কেন? এমনি দেখুন, হাত সরান পা থেকে। রওনাফ উর্বির দিকে কপাল কুঁচকে তাকায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, তোমরা বাঙালি মেয়েরা এত ঢং করো কেন? কোথা থেকে আসে এসব? পায়ে হাত দিলে কি হবে? তোমার পাপ হবে? হোয়াট দা? প্রচণ্ড বিরক্ত রওনাফ। উর্বি চুপচাপ। রওনাফ বলে, কেটেছে কিভাবে? কিচেন নাইফ হাত থেকে পড়ে গিয়েছে সকালে। লজ্জিত ভঙ্গিতে বলে ওঠে উর্বি। রওনাফ বলে, ওহো, আমি তো ভুলেই গিয়েছি আপনি মৃদুলা উর্বি। আপনি অক্ষত সুস্থ শরীর নিয়ে দিন যাপন করবেন তা কি করে হয়? কোনো না কোনো অঘটন তো আপনাকে ঘটাতেই হবে। কথায় কথায় সেন্সলেস হওয়ার ব্যাপারটা একটু কমেছে, তাই এখন কাটাছেঁড়ার পথ বেছে নিয়েছেন। কারণ আপনাকে তো পেশেন্ট হয়ে ঘুরতে হবে। বাড়িতে একজন ফ্রিতে ডক্টর পেয়ে যাচ্ছেন যে, ভিজিট তো আর দিতে হয় না, তার উপরে নার্সের কাজটাও করে দেয়। উর্বি মুখ ভার করে বলে, আপনি আমায় অপমান করছেন? আমি বুঝি ইচ্ছে করে করি এসব? রওনাফ উর্বির কথার জবাব না দিয়ে পায়ের আঙুলে একটা ব্যান্ডেজ করে দেয়। উর্বি বলে, এত কুইন ট্রিটমেন্ট দিচ্ছেন যে, অভ্যাস খারাপ করে দিচ্ছেন আমার। রওনাফ বলে, সব সময় কিং ট্রিটমেন্ট দাও আমাকে, ভাবলাম শোধ করি। উর্বি বলে, হয়েছে, এবার তো পা থেকে হাত সরান, ডাক্তারি তো শেষ হলো। রওনাফ হাত সরিয়ে নেয়। উর্বি উঠে দাঁড়ায়। রওনাফ গিয়ে হাতে ব্যাগ আর অ্যাপ্রন তুলে নিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, আসছি, টেক কেয়ার। উর্বি বলে, হয়নি তো। রওনাফ থেমে দাঁড়ায়। উর্বির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। উর্বি রওনাফের ডান হাতটা টেনে নিজের মাথায় বুলিয়ে দিতে দিতে বলে, এইভাবে বলুন, টেক কেয়ার। রওনাফ হেসে ফেলে, এগিয়ে যায় উর্বির কাছে। উর্বি তার চোখের দিকে তাকিয়ে আছে। রওনাফ উর্বির বাঁ গালে হাত রেখে আলতো করে চুমু খায় ডান গালে। উর্বি গুটিয়ে যায়। মুখ তুলে রওনাফ উর্বির দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, টেক কেয়ার। রওনাফ চলে যায়। থেকে যায় রওনাফের পারফিউমের গন্ধ পুরো ঘরে, উর্বির গালে। উর্বির লজ্জা মাখা মুখটা তুলে দরজার দিকে তাকায়। হাত দিয়ে নিজের গাল ছুঁয়ে বিড়বিড় করে বলে, এতটাও আশা করিনি ডাক্তার। শর্মি অনেকক্ষণ ধরে নাবিলের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে উকি দিচ্ছে। নাবিল খেয়াল করছে, কিছুক্ষণ সময় নিয়ে বলে ওঠে, কিছু বলার থাকলে বলে যা, ওখানে দাঁড়িয়ে তাকাঝাকা করছিস কেন তোর ছোট মার মতো? শর্মি খেপে যায়। ভেতরে ঢুকে দাঁতে দাঁত চেপে বলে, আন্টিকে নিয়ে একটাও আজেবাজে কথা বলবে না। নাবিল ব্যঙ্গ করে বলে, সরি সরি, ভুল হয়ে গিয়েছে আমার। এখন কেন এসেছিস? সাইমি ঘরে ঢোকে। শর্মিকে কিছু বলতে না দিয়ে বলে ওঠে,
মুভি দেখতে যাব। যাবি তুই? পাপা টিকিট এনেছে 10টা। নাবিলের চোখ বড় বড় হয়ে যায়। অবাক হয়ে বলে, 10টা? কে কে যাবে? আকিব, তুলি, ওদের 4জনকে বলেছি। শর্মির 2জন ফ্রেন্ড আর আমরা 4জন, তুই, আমি, শর্মি আর আন্টি। নাবিল মাথা তুলে তাকায়, বলে, আন্টি? মানে পাপার বউ? মানে দাদুর পুত্রবধূ? হ্যাঁ, বিরক্ত ভঙ্গিতে জবাব দেয় শাইমি। নাবিল হাসতে হাসতে বলে, মানে তোদের ছোট মা? শাইমি এবার প্রচণ্ড ক্ষেপে যায়। নাবিল হাসছে। শাইমি বলে, সন্ধ্যা 7টায় ফার্স্ট শো, যেতে চাইলে চল। নাবিল হাই তুলতে তুলতে বলে, আমি যাব না, তোরা ছোট মার সাথে ঘুরে আয়। শাইমিও গাছাড়া ভাব দেখিয়ে বলে, ঠিক আছে, যাস না, ফারিয়ে আসবে, অনেক মজা হবে। নাবিল আর চোখে শাইমির দিকে তাকায়, নিচু স্বরে বলে, ফাবিয়া আসবে? শাইমি হাসি চেপে বলে, হ্যাঁ, ওকে ইনভাইট করেছি, আসবে। যাই হোক, তুই তো আর যাবি না, থাক তাহলে। শর্মি আর শাইমি ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি বাইরেই দাঁড়িয়েছিল। শর্মিকে দেখে ফিসফিসিয়ে বলে, রাজি হয়েছে? শর্মি মাথা নাড়ায়। উর্বি শুকনো মুখে বলে, ও। শাইমি বলে, নাবিল যাবে, দেখে নিও, ওর ব্রেইন ওয়াশ করে এসেছি। উর্বি বলে, কিভাবে? বলেছি ফাবিয়া আসবে। ফাবিয়ার কথা শুনলে ও একেবারে খুশিতে গদগদ হয়ে যায়। উর্বি অবাক হয়ে বলে, ফাবিয়া কে? নাবিলের গার্লফ্রেন্ড? ওর গার্লফ্রেন্ডও আছে? শাইমি বলে, এই না না আন্টি, গার্লফ্রেন্ড না, তবে নাবিলের মনে লাড্ডু ফোটে ফাবিয়ার নাম শুনলে, কেমন ব্লাশ করে দেখো। উর্বি হেসে ফেলে। শাইমি বলতে থাকে, এসব কথা পাপাকে প্লিজ বলে দিও না আন্টি, নাবিল আমাকে কাঁচা খেয়ে নেবে তবে। উর্বি মাথা নাড়ে, হাসতে হাসতে বলে, একদমই না, তোমাদের সব সিক্রেটের মতো এই সিক্রেটটাও গিলে ফেললাম। শাইমি হাসছে। শর্মি নাক কুচকে বলতে থাকে, আমার ফাবিয়া আপুকে একদম পছন্দ নয়, একেবারে নেকু টাইপের। ওর বাবা মিনিস্টার, তাই এত দেমাগ। ওকে কেন তোমরা ফ্রেন্ড বানিয়েছ আপু? উর্বি শর্মির কথা অবাক হয়ে শাইমির দিকে তাকিয়ে বলে, বাবা মিনিস্টার? বাহ, রওনাফ করিম খানের ছেলের তো কলিজা আছে। শর্মি উর্বির কথাটা মানে ধরতে পারে না, কিন্তু শাইমি ঠিকই হাসছে। উর্বি হাসতে হাসতে বলে, চলো, তোমরা রেডি হবে, আমি সামিউল অন্তরাকে ফোন করে দেখি ওরা পৌঁছালো নাকি। শর্মি বলে, আমাকে ফ্রান্স বেনি করে দেবে আন্টি? উর্বি হেসে বলে, দেব দেব। শাইমি বলে ওঠে, আমাকেও দিও প্লিজ। রেডি হয়ে 3জন সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে নাবিল রেডি হয়ে বসে আছে নিচতলার লিভিং রুমে। উর্বি, শাইমি, শর্মি 3জনই তাদের হাসি চেপে রেখেছে। নাবিল কপাল কুঁচকে বসে আছে, বারবার হাত ঘড়িতে সময় দেখার ভান করছে। শাইমি বলে ওঠে, এ কি রে নাবিল, তুই কোথাও যাচ্ছিস? নাবিল উঠে দাঁড়ায়, তোদের সাথে যাচ্ছি। শাইমি বলে, কেন? বলেছিলি তো যেতে চাস না। তোদের দেখে শুনে নিয়ে যাব আমি। শাইমি ঠোঁট বাঁকিয়ে বলে, আমাদের দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য তো আন্টি আছে, তোর যেতে হবে না, যত সব পাকনামো। নাবিল বলে, উনি তো নিজেই নিজের দেখাশোনা করতে পারেন না, তোদের কি করবে? উর্বি বহু কষ্টে তার হাসি চেপে রেখেছে। শাইমি এবার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, চল। আর শোন, ফাবিয়া যাচ্ছে না, ফোন দিয়েছিল, আর কাকে ইনভাইট করা যায় বলতো? নাবিল অবাক হয়ে শাইমির দিকে তাকিয়ে বলে, ফাবিয়া যাচ্ছে না? শাইমি হাসি চেপে রেখে জবাব দেয়, না। নাবিল চোখ মুখ কঠিন করে বলে, তো আমার কি, চল, দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে ওঠার আগে উর্বি শাইমিকে ফিসফিস করে বলে, ফাবিয়া সত্যি আসছে না? শাইমি উর্বির থেকেও নিচু স্বরে জবাব দেয়, আসবে, নাবিলকে একটু ঘোল খাইয়েছি। উর্বি হাসে। হাসতে হাসতে নাবিলের দিকে তাকায়। গাড়ির সামনের সিটে চোখ মুখ কুঁচকে বসে আছে। বয়স সবে 16। চেহারার থেকে বাচ্চা ভাবটাই যায়নি, অথচ এই বয়সে তার প্রিয়সীর জন্য হৃদয় বেকুল। উর্বির ইচ্ছে করছে উচ্চ শব্দে কিছুক্ষণ হাসতে। ডক্টর রওনাফ করিম খান শুনলে কি করবে? অবশ্য পাপার রক্তই তো বইছে নাবিলের শরীরে, তার পাপাও তো ইস্ত্রে পাকা ছিল। স্কুল জীবন থেকেই নাকি শিমলার সাথে সম্পর্ক ছিল।
প্রেমিক পুরুষ বাবার ছেলে তো প্রেমিক পুরুষই হবে। সাইমি ফিসফিস করে বলে, আন্টি এত হেসো না তো, তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। উর্বি নিজের মুখ চেপে ধরে হাসছে। ফাবিয়াকে দেখে উর্বির হাসি মিলিয়ে যায়। সে শুধু মুগ্ধ হয়ে দেখতে থাকে। মেয়েটাকে একটা পুতুল বললে কম হবে। কাঁচা হলুদের মতো গায়ের রং, ছোটখাটো আদুরে আনন, মিষ্টি মুখশ্রী, পাতলা দুটি ঠোঁট নেড়ে নেড়ে আদুরে গলায় উর্বির দিকে হাত বাড়িয়ে বলে, হ্যালো আন্টি। উর্বি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে নাবিল, সাইমি, শর্মির সব বন্ধুকে। সবগুলোই সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, কিন্তু যথেষ্ট মিশুক, কথাবার্তায় অহংকারের ছিটে ফোটাও নেই। উর্বির সাথে খুব দ্রুতই যেন মিশে গেল বাচ্চাগুলো, কিন্তু বেশভূষায় আধুনিক সবাই। রনফ কখনো নিজের মেয়ে দুটোকে এতটা খোলামেলা টপ পরতে দেয় না। শর্মির, সাইমির আগ্রহ খুব কম এইসব পোশাকে। তারা কখনো ফ্রক নয়তো সালোয়ার কামিজ পরে, বড়জোর জিন্স আর শার্ট। স্নেপলেক্সের অপোজিটের বিরাট বড় রেস্তোরাঁ। তারা একটা বড় টেবিল বুক করে বসেছে। মাত্র কিছুক্ষণ আগে মুভি শেষ হয়েছে, এখন তারা এখানে এসেছে। রাত 9:30 বাজে। প্রত্যেকটা ছেলেমেয়ের বাড়ির গাড়ি পার্কিং লটে পার্ক করা আছে। উর্বি খাবার অর্ডার দিয়ে সবার মুখের দিকে তাকায়। বাচ্চাগুলো হাসছে, মুভি নিয়ে গসিপ করছে। শুধু চুপ করে বসে আছে নাবিল। সে মাথা নিচু করে লজ্জা লজ্জা মুখ করে বসে আছে। উর্বি মনে মনে হাসে। স্নেপলেক্সের বাইরে যখন ফাবিয়া এসে নাবিলকে জিজ্ঞেস করে, কেমন আছিস নাবিল, তখন থেকেই কেমন থম মেরে আছে। মনে হচ্ছে লজ্জায় শ্বাস আটকে রেখেছে। নিঃশ্বাস ফেললেই ফাবিয়া বোধহয় টের পেয়ে যাবে ওর মনের কথা। এত ভীতু ছেলে। উর্বি বাচ্চাগুলোকে খুব উপভোগ করছে। ধীরে ধীরে সবকিছু কেমন তার জীবনের সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে। খাবার এসে যায়। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় জানিয়ে উর্বি রওনাফ করিমের 3 ছানা নিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে মৃদু আওয়াজে জাস্ট হাউ ফার্স্ট দ্য নাইট চেঞ্জ গানটা বাজছে। বাইরে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে মুষলধারে বৃষ্টি শুরু করে। সাইমি চিৎকার করে বলে ওঠে, ভিজবো আন্টি, আঙ্কেল গাড়ি থামাও। আব্দুল গাড়ি থামিয়ে দেয়। উর্বি বিরক্ত হয়ে বলে, খেপেছো? তোমাদের পাপা জানতে পারলে বকুনি খাবে। কিভাবে জানবে পাপা? উর্বি বলে, আমি বলে দেব। শর্মি, সাইমি হেসে বলে, কিন্তু পাপাকে তো আমরা বলবো তুমি আমাদের জোর করে ভিজিয়েছ। উর্বি বোকার মতো তাকিয়ে আছে মেয়ে দুটোর দিকে। শর্মি, সাইমি টেনে উর্বিকে গাড়ি থেকে নামায়। মুহূর্তেই ভিজে যায় উর্বি। বৃষ্টির ফোঁটাগুলো তার গায়ে আছড়ে পড়তেই উর্বি টের পেল তার ভীষণ ভালো লাগছে। মেয়েগুলোর সাথে সাথে নিজেকেও সে সপ্তদশী কিশোরী ভেবে ফেলল। সাইমি ভিজতে ভিজতে গাড়ির জানালা দিয়ে উঁকি দিয়ে নাবিলকে ডাকে, এই নাবিল, বৃষ্টিতে ভিজবি? না, তোদের খেয়ে দিয়ে কাজ নেই, তোরা ভিজতে থাক, কঠিন গলায় বলে নাবিল। সাইমি ফিরে যায় উর্বির কাছে। প্রাইভেট কারের চালক, বাইক আরোহীরা রাস্তা দিয়ে যেতে যেতে তাদের 3 জনকে দেখছে। রাস্তার পাশ থেকে গাড়ি থামিয়ে একজন ভদ্র মহিলা শাড়ি পরে তার 2 জন ফ্রক পরে থাকা কিশোরী নিয়ে ভিজছে, খিলখিলিয়ে হাসছে। ব্যস্ত রাস্তায় সবার চোখে কৌতূহল। এদের এত আনন্দ কেন? এরা কি অনেক সুখী? কিছুক্ষণ পরে নাবিল গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে যায়। সেও পুরোপুরি ভিজে যায়। সাইমি হাসতে হাসতে বলে, থাকতে পারলি না তো? নাবিল কপাল কুঁচকে বলে, আমি তোদের ডাকতে এসেছি, লোকজন তোদের পাগল ভাবছে, চল। উর্বি হেসে কিছু বলতে যাবে, তখনই গাড়িতে তার ফোন বেজে ওঠে। সে গাড়ির দিকে এগিয়ে যায়। হাত মুছে ফোনটা রিসিভ করে। রওনাফের গলা, তোমরা বাড়ি ফিরেছ? না, আমরা রাস্তায়। আপনি কোথায়? আমি তো মাত্রই চেম্বার থেকে হসপিটালে ফিরলাম। রাস্তায় কি করছো তোমরা? ওরা কোথায়? ওরা ভিজছে। রওনাফ অবাক হয়ে বলে, ভিজছে মানে? কি আশ্চর্য, এই বৃষ্টিতে ভিজছে, তুমি বারণ করনি কেন? উর্বি হাসে আর বলে, কারণ আমিও ভিজছি। রওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, জ্বর বাঁধালে প্রত্যেককে শাস্তি পেতে হবে। মঞ্জুর, এখন রাখুন তো, চাইলে আপনিও এসে পড়ুন, সবাই মিলে জ্বর বাঁধাই। খিলখিলিয়ে হাসছে উর্বি। রওনাফ হেসে ফোন কেটে দেয়।
উর্বি নাবিলদের কাছে এগিয়ে গিয়ে বলে, মালাই চা খাবে তোমরা? শর্মি সাইমি সাথে সাথে মাথা নাড়ায়। উর্বি নাবিলের দিকে তাকায়। নাবিল বলে, না, আপনারা খান, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ওকে। উর্বি ওদের দু বোনকে নিয়ে খুব কাছের একটা টং দোকানের কাছে চলে যায়। নাবিল কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও ধীরে ধীরে এগিয়ে যায়। তারও খুব খেতে ইচ্ছে করছে মালাই চা। রওনাফ খেয়াল করছে হসপিটালের প্রায় সবাই তার দিকে তাকিয়ে আছে। সে তাকাতেই সবাই মাথা নিচু করে ফেলছে। তার খুব অস্বস্তি হচ্ছে। এদের সমস্যাটা কি আসলে? আজ সারাদিন চেম্বারে রোগী দেখেছে রওনাফ। এখন হসপিটালে তার পেশেন্টগুলোকে দেখে বাড়ি চলে যাবে বলে ঠিক করে রওনাফ। আজ তার কোনো ওটি নেই। একটু পর একজন নার্স রওনাফের কেবিনে আসে। স্যার, আমায় ডেকেছিলেন? নিচু গলায় বলে হেড নার্স। বুঝলাম না, আজ তোমাদের সবাইকে অস্বাভাবিক লাগছে কেন? সমস্যা হয়েছে কোনো? সেদিন যে দুর্ঘটনা হয়েছে তার জন্য রোগীর ফ্যামিলি মেম্বাররা কি ঝামেলা করেছে আবারও? নার্স মুখ তার চোখে মুখে অস্বস্তি। রওনাফ বলে, কি হলো বলো? স্যার, আপনি ম্যানেজমেন্ট রুমে যাননি? ইতস্তত করে বলে নার্সটি। না তো, আমি তো সরাসরি কেবিনে এলাম। কি হয়েছে? স্যার, আপনি গেলেই বুঝতে পারবেন, কথাটি বলে নার্সটি চলে যায়। বড় স্যারকে আর কিছুই খুলে বলার ক্ষমতা তার নেই। রওনাফ ম্যানেজমেন্ট রুমে ঢোকে। বাকি ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করছে। তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। রওনাফ লামিয়ার দিকে তাকায়। লামিয়া মাথা নিচু করে আছে। একে একে সবাই তাকে সালাম দিয়ে চলে যায়। লামিয়া বসে থাকে। রওনাফ এসে দাঁড়ায়। কিছু হয়েছে লামিয়া? ইজ এভরিথিং ফাইন? সবাই এমন করছে কেন? লামিয়া একটা কাগজ রওনাফের দিকে এগিয়ে দেয়। তার হাত কাঁপছে, চোখ মুখ শুকনো। রওনাফ কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করে। রওনাফের নাম উল্লেখ করে ম্যানেজমেন্টের কাছে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছে রূপা। অভিযোগের একটি বিষয়কে কেন্দ্র করে রওনাফ রূপাকে চাকরিচ্যুত করার ক্ষমতা দেয় এবং পরে তার সাথে রাত কাটানোর প্রস্তাব দেয় এবং বলে তার কথা শুনলে তাকে চাকরিতে বহাল রাখা হবে এবং মলেস্ট করার চেষ্টা করা হয়েছে। রওনাফ কাগজটি সম্পূর্ণ পড়তে পারে না। সে ধপ করে চেয়ারে বসে পড়ে। লামিয়া বলে, রওনাফ। রওনাফ চেঁচিয়ে ওঠে, আমি ইনোসেন্ট লামিয়া, আমি সত্যি ইনোসেন্ট, ট্রাস্ট মি। লামিয়া বলে, আই নো রওনাফ, আই নো। তুমি চিন্তা করো না, এটা একটা অতি সাধারণ অভিযোগ। কমিটি তদন্ত করতে আসবে, কোনো প্রমাণ পাবে না। তুমি ইনোসেন্ট রওনাফ, সেটা সবাই জানে। জাস্ট রিল্যাক্স। রওনাফ কাগজটি কুটি কুটি করে ছিঁড়তে থাকে, চেঁচিয়ে বলতে থাকে, আমার 16 বছরের ডাক্তারি কেরিয়ারে তিলে তিলে গড়ে তোলা সব সম্মান শেষ করে দিল লামিয়া, সব শেষ। লামিয়া রওনাফকে বলে, কিচ্ছু শেষ না রওনাফ, তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে আরাম করো, বাকিটা আমরা ম্যানেজমেন্টের লোক বুঝে নেব। উর্বিকে গিয়ে সবটা বলো, ওর সাথে শেয়ার করো। রওনাফ হতবাক হয়ে বলে, কি বলছো তুমি লামিয়া? এসব আমি ওকে কিভাবে বলবো, কিভাবে ফেস করব ওকে আমি? ইউ নো হার, দুর্বল চিত্তের মহিলা, ক্ষণে ক্ষণে অসুস্থ হয়ে পড়ে। উর্বি এসব শুনলে শেষ হয়ে যাবে। শি ইজ টু মাচ সেন্সিটিভ। তুমি বলছো ওকে সব বলি? আর আমার বাচ্চারা, ওরা যদি এইসব শোনে, ওরা বড় হয়েছে লামিয়া। গলা কাঁপছে রওনাফের। না রওনাফ, উর্বি খুবই বুঝদার একটা মেয়ে। সমস্যা তখন হবে যখন সে এসব কথা অন্য কোনো মানুষের মুখ থেকে শুনবে। তার চেয়ে ভালো তুমি নিজেই ওকে সবটা জানাও। আমি চাই তোমরা দুজনেই শান্তিতে থাকো। আমরা বিষয়টা দেখছি। রওনাফ ভীতকণ্ঠে বলে, সব শেষ লামিয়া? একটা কথা উঠেছে, তার মানে সবার মনেই সন্দেহ সৃষ্টি হয়েছে। আমাকে সবাই ওই চোখে দেখছে। সবাই সত্যতা প্রমাণিত হবার অপেক্ষায় নেই লামিয়া। আমাকে হয়তো ইতোমধ্যে কেউ কেউ চরিত্রহীন ভেবে বসে আছে, কারণ আমি পুরুষ। খুব সহজেই আঙুল তোলা যায়। রূপা মেয়েটা এমন কেন করলো লামিয়া? লামিয়া শুকনো গলায় জবাব দেয়, জানি না। তুমি প্লিজ শান্ত হও, বিষয়টি নিয়ে আলোচনা করছি আমরা। যেখানে তুমি কিছুই করনি সেখানে তুমি প্লিজ বাড়ি চলে যাও। প্লিজ রওনাফ। রওনাফ বসে থাকে।
উর্বি অনবরত রৌনফের ফোনে ফোন দেয়। রৌনফ ফোনটা রিসিভ করে না। খুব বিধ্বস্ত লাগছে তাকে, দুর্বল লাগছে খুব। এতটা দুর্বল কোনোদিনও লাগেনি নিজেকে।